গতকাল ৭ই আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার ঠিক পরেই মক্কায় এমন একটা কাগজে সই হয়েছে যেটা আগামী দিনে গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার হিসেবটাই বদলে দিতে পারে। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান এই তিনটে দেশ ঠিক করেছে আজ থেকে এদের মধ্যে যে কোনো একটার উপরে হামলা হলে সেটাকে তিনটে দেশের উপরেই হামলা বলে ধরা হবে, আর তিন দেশ মিলে তার জবাব দেবে। মানে সহজ ভাষায় বললে তিনটে বড় মুসলিম দেশ মিলে নিজেদের একটা ছোটোখাটো ন্যাটো তৈরি করার দিকে পা বাড়িয়েছে। আর দর্শক বন্ধুরা, এই খবর ছড়িয়ে পড়তেই অস্বস্তি শুরু হয়েছে ইরানে, ইসরায়েলে আর ইয়েমেনে। ইরান তো সরাসরি সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে বলেছে তুরস্ক আর পাকিস্তানও তোমাকে বাঁচাতে পারবে না। তাই প্রশ্ন হলো, এই চুক্তিতে ঠিক কী রয়েছে? কেন এত তাড়াহুড়ো করে এটা হলো? কার লাভ, কার ক্ষতি, আর সামনে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? পুরোটাই সহজ করে বোঝার চেষ্টা করব। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আজ ৮ই আগস্ট ২০২৬ সকাল। আসুন প্রথমে দেখা যাক যে ঠিক কী হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই চুক্তির নাম রাখা হয়েছে মক্কা জয়েন্ট ডিটারেন্স এগ্রিমেন্ট। ডিটারেন্স শব্দটা সহজ মানে হলো শত্রুকে হামলা করা থেকে আটকে রাখা, অর্থাৎ এতটা শক্তি দেখিয়ে রাখা যাতে কেউ হামলার কথা ভাবতেই ভয় পায়। চুক্তিতে সই করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর সইটা হয়েছে মক্কায়, হারাম শরীফে, জুম্মার নামাজ আদায় করার পর। তিন দেশের তিন নেতা একসঙ্গে নামাজ পড়েছেন, তারপর সই করেছেন। জায়গাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। মক্কায় দাঁড়িয়ে এই চুক্তি করার মধ্যে দিয়ে একটা ধর্মীয় বার্তাও দেয়া হয়েছে, আমরা একসঙ্গে লড়ব, বিপদের মোকাবিলা একসঙ্গে করব। অনেকে অবশ্য প্রশ্ন তুলতে পারেন যে ভাই অনুপ, গাজার প্রশ্নে তো এভাবে একসঙ্গে আসা যেত, তখন কেন আসা হলো না? হ্যাঁ, সেই নিয়ে আলোচনা হতেই পারে, তবে এবারের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা এদের নিজেদের নিরাপত্তার প্রশ্ন। এবার বোঝা যাক এই তিনটে দেশ একসঙ্গে এলে ব্যাপারটা কেন এত বড় হয়ে দাঁড়ায়। দেখুন, তিনটে দেশই বড়, কিন্তু তিনজনের শক্তির জায়গা আলাদা। কেউ শক্তিশালী তার সম্পদের কারণে, কেউ তার সেনাবাহিনীর কারণে, আর কেউ তার পারমাণবিক অস্ত্রের কারণে। পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, তুরস্কের হাতে রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, আর সৌদি আরবের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের সম্পদ, বিপুল আর্থিক ক্ষমতা, অগণিত রিয়াল আর ডলার। এতদিন এই তিনটে শক্তি, টাকা, সোনা আর পারমাণবিক অস্ত্র, একসঙ্গে এক জায়গায় ছিল না। এবার সেটাই এক ছাতার নিচে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি এই তিনটে দেশ সত্যি শেষ পর্যন্ত একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের গোটা ক্ষমতার ভারসাম্যই বদলে যেতে পারে। চুক্তিতে ঠিক হয়েছে এখন থেকে এই অঞ্চলের নিরাপত্তার প্রশ্নে তিন দেশ একসঙ্গে কাজ করবে, সামরিক সমন্বয় বাড়ানো হবে, আর প্রতিরক্ষা শিল্পেও একে অপরকে সাহায্য করা হবে। তবে এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, তিন দেশ মিলে একসঙ্গে অস্ত্র তৈরি করবে কিনা সেটা এখনও জানা যায়নি। আর এটাও মনে রাখতে হবে, এখনই এটাকে একবারে পুরোদস্তুর ন্যাটোর মতো পুরোদস্তুর সামরিক জোট বলা যাবে না। আপাতত এটা যৌথ প্রতিরোধ আর নিরাপত্তা সমন্বয়ের একটা কাঠামো। আগামী দিনে এটা আরও শক্তিশালী করা হতে পারে। এই চুক্তির মূল সুরটা হলো, আমরা আগে হামলা শুরু করব না, কিন্তু তোমরা হামলা করলে ছেড়ে দেব না। তাই এখন প্রশ্ন হচ্ছে, ঠিক এই সময়েই কেন এই চুক্তি? দর্শক বন্ধুরা, এর পেছনের প্রেক্ষাপটটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে, সেটা গোটা অঞ্চলকে এক প্রকার নাড়িয়ে দিয়েছে রীতিমতো। ইরান লাগাতার সৌদি আরব আর অন্যান্য আরব দেশকে নিশানা বানাচ্ছে। এমন খবরও রয়েছে যে সৌদি আরবের উপর চারিদিক থেকে একসঙ্গে হামলা হতে পারে। ঠিক তার আগেই এই চুক্তিটা হয়ে গেল। তাই এখানে সময়টা কিন্তু খুবই লক্ষ্য করার মতো। আর চুক্তিতে সই হওয়ার সঙ্গে সঙ্গেই বিপদের ঘণ্টা বাজতে শুরু করেছে শুধু ইরানে নয়, ইসরায়েলেও। কেন ইসরায়েল অস্বস্তিতে পড়েছে? কারণ দর্শক বন্ধুরা, এতদিন এই অঞ্চলে ইসরায়েলের সামনে এমন কোনো মুসলিম ব্লক ছিল না
যাদের হাতে একসঙ্গে সম্পদ, সোনা আর পারমাণবিক ক্ষমতা, এই তিনটেই রয়েছে। ইসরায়েল অবশ্য এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো সরকারি বিবৃতি দেয়নি। আচ্ছা, এবার আসা যাক ইরানের প্রতিক্রিয়ায়। আর এখানেই ভাষাটা সবচেয়ে তীব্র। ইরানের তরফ থেকে সৌদি আরবকে সরাসরি এবং অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তান আর তুরস্কের মতো ভাড়া করা ক্রাচ সৌদি আরবকে বাঁচাতে পারবে না। ভাড়া করা ক্রাচ শব্দটার মানে গুগলে গিয়ে সার্চ করুন, শব্দটা খেয়াল করুন। কূটনীতির ভাষায় এটা খুবই অপমানজনক একটা কথা। রিপোর্ট অনুযায়ী ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রাজে গতকাল 7ই আগস্ট সন্ধ্যায় একটি পোস্টের মাধ্যমে সৌদি আরবকে বলেছেন, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে কাগজে করা এই সমঝোতা তাদের নিরাপত্তা দেবে না। রেজায়ের বক্তব্য অনুযায়ী বহু বছর ধরে আমেরিকার উপর ভরসা করেও যেমন সৌদি আরব নিরাপত্তা পায়নি, তেমনি পাকিস্তান আর তুরস্কের সঙ্গে করা এই কাগজে চুক্তিও তাদের বাঁচাতে পারবে না। তিনি সৌদি আরবকে উপদেশ দিয়ে বলেছেন, নিজেদের নীতি বদলাও, নিজের শক্তি নিজের জোরে তৈরি করো, আর অন্যের কাছে নিরাপত্তার ভিক্ষা চাওয়া বন্ধ করো। তবে এখানে একটা জরুরি কথা পরিষ্কার করে বলা দরকার, এটা কিন্তু ইরানের যে সরকার, সেই সরকারি বিবৃতি নয়, সেখানকার শাসন ব্যবস্থার বা সরকারের আনুষ্ঠানিক বক্তব্যও নয়। কিন্তু দর্শক বন্ধুরা, এটা যার বক্তব্য, তিনি ইরানের নিরাপত্তা কাঠামোর মধ্যে একজন গুরুত্বপূর্ণ মানুষ। আর এই কথাগুলোর মধ্যে একটা অস্থিরতা স্পষ্ট ধরা পড়ে, কারণ সাধারণত ইরানের তরফ থেকে সৌদি আরবের জন্য এত কড়া শব্দ আসে না। এর মানে ইরান এই মক্কা চুক্তিকে খুব সিরিয়াসভাবে নিচ্ছে। তারাও বুঝতে পারছে এই তিনটে দেশ সত্যি একসঙ্গে দাঁড়িয়ে গেলে গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আগেই পরিষ্কার করে দিয়েছেন, এই প্রতিরক্ষা চুক্তি বিশেষভাবে কোনো একটি দেশের বিরুদ্ধে তৈরি হয়নি। তার বক্তব্য, এই সমঝোতা কোনো নির্দিষ্ট শত্রুর জন্য নয়, বরং এই অঞ্চলে তৈরি হওয়া যে কোনো বিপদের মোকাবিলা একসঙ্গে করার জন্য। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা এসে দাঁড়ায়, চুক্তিটা যদি সত্যি কোনো একটি দেশের বিরুদ্ধে না হয়, তাহলে সই হওয়ার সঙ্গে সঙ্গে ইরান এত অস্থির হয়ে পড়লো কেন? কেন সঙ্গে সঙ্গে এই কথা এসে গেল যে ভিক্ষে চাওয়া বন্ধ করো, নিজের জোরে দাঁড়াও? আমরা তো দেখেছি, যখন কেউ একটু শক্তিশালী হয়ে ওঠে আর সামনে 2-3 জন একসঙ্গে জোট বেঁধে দাঁড়ায়, তখনই এই ধরনের কথা শোনা যায়, একা লড়ো, এদের সঙ্গে কেন জুটেছ? আচ্ছা, এবার একটু বাস্তব হিসেবের দিকে তাকানো যাক। দেখুন, ইরান শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইরান এতটাও শক্তিশালী নয় যে এই তিনটি দেশকে হালকাভাবে নিতে পারে। তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরব, 3 দেশের হাতেই যুদ্ধবিমান রয়েছে, এমনকি উন্নত যুদ্ধবিমান রয়েছে। তুরস্ক তো নিজেই নিজের যুদ্ধবিমান তৈরি করছে, তাদের হাতে ভালো মানের ড্রোনও রয়েছে। তবু একটা কথা পরিষ্কার বলা দরকার, এরা ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাবে বলে মনে হয় না, কারণ ইরানের হাতে যা আছে তা দিয়ে আমেরিকাকেই টেনে এনেছে। কিন্তু এই জোট সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারে হুতিদের, আর ঠিক এখানেই পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। মক্কা চুক্তি সই হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইয়েমেনের হুতিদের তরফ থেকে সরাসরি আবারও একটা হুমকি এসে গেছে। হুতিরা বলেছে, এখন থেকে সৌদি আরবের সেনাবাহিনী, তাদের সঙ্গীরা এবং ইয়েমেনের ভিতরে তাদের হয়ে লড়া যে কোনো গোষ্ঠীর জন্য আর কোনো নিরাপত্তা নেই, কেউ আর নিরাপদ নয় সেখানে। হুতিদের রাজনৈতিক নেতা নিজাম আল আসাদ, তিনি বলেছেন, ইয়েমেনের মাটিতে থাকা সৌদি সেনা, তাদের সঙ্গীরা এবং তাদের সমস্ত ক্যাম্প আর নিরাপদ থাকবে না। হুতিরা আগেই বলেছে, সৌদি আরব যদি তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যায়, তাহলে সৌদির জাহাজ, ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্যবস্তু আগের মতোই তাদের নিশানায় থাকবে। আর এই হুমকি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। গতকালকের রিপোর্ট তো আপনারা দেখেছেন। রিপোর্ট অনুযায়ী গতকাল শুক্রবার দিনই হুতিরা ইয়েমেনের মারিব শহরে ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে
আবার হামলা চালিয়েছে। এতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 14 জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বক্তব্য হলো, হুতিরা গতকাল আপনাদের শুনিয়েছি, আবারও ছোট করে বলছি, হুতিরা আবাসিক এলাকা এবং ঘরছাড়া মানুষের ক্যাম্পকে নিশানা বানিয়েছে। এরপর গোটা মারিবে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছে, মারিবের আকাশে উঠতে থাকা হুতিদের বেশ কয়েকটি ড্রোন তারা গুলি করে নামিয়েছে। তবু বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছে গেছে, আর হতাহতের খবরও এসেছে। তাই এখন হুতিদের ভয়ে একটাই, সৌদি জোট তাদের বিরুদ্ধে একটা বড় স্থল অভিযান শুরু করে দিতে পারে। আর এখান থেকেই আসল প্রশ্নগুলো তৈরি হচ্ছে। যদি সত্যি বড় কোনো অভিযান হয়, তাহলে সৌদি, তুরস্ক আর পাকিস্তানের এই নতুন জোট এই ব্যাপারে কিভাবে হস্তক্ষেপ করবে? এবার একটা এখানে সম্ভাবনার কথা ভাবুন, যেটা এই মুহূর্তে সবচেয়ে জটিল। ধরুন আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনা আবার ভেস্তে গেল, আর তারপর ইরান সৌদি আরবে থাকা আমেরিকার যে ঘাঁটি সেগুলোই হামলা করলো। ঘাঁটি আমেরিকার হতে পারে, কিন্তু জমিটা তো ভাই সৌদির। আবার ইরান সাম্প্রতিক হুমকিতে বলেছে তারা আরব দেশগুলোর জ্বালানি পরিকাঠামো উড়িয়ে দেবে। সেই খবর তো দেখেছেন আপনারা। সেই তেল শোধনাগার আর পরিকাঠামোয় তো সৌদির টাকা লাগানো, ওটা সৌদি সরকারেরই সম্পত্তি। তখন কি হবে? তখন কি তুরস্ক আর পাকিস্তান ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে, ইরানের উপরে হামলা করবে? সেটা দেখতে হবে। তবে হুতিদের উপর যে চাপ আসতে পারে তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। এই চুক্তির পর 3টে দেশের জন্যই হিসেবটা বদলে যাচ্ছে। পাকিস্তানের জন্য এটা একটা বড় মোড়, কারণ সৌদি আরবের উপর বড় কোনো সামরিক হামলা হলে এই চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানের উপর কোনো না কোনো ভূমিকা পালন করার চাপ তৈরি হতে পারে। তুরস্কের জন্য এটা শুধু একটা রাজনৈতিক দলিল নয়, এই চুক্তি তাদের সামরিক শিল্প, অস্ত্র সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তায় একটা বড় ভূমিকা নেওয়ার রাস্তা খুলে দিতে পারে। অর্থাৎ ব্যবসার দিক থেকেও তুরস্কের লাভের সম্ভাবনা রয়েছে এখানে। আর ইরান এই চুক্তিকে দেখতে পারে তাদের আঞ্চলিক অবস্থানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে, কারণ এখন থেকে তাদের সামনে শুধু সৌদি আরব নয়, তুরস্ক আর পাকিস্তানও ওই একই নিরাপত্তা কাঠামোর মধ্যে দাঁড়িয়ে থাকবে। তাহলে সব মিলিয়ে আজ দাঁড়ালো কি? দেখুন, মক্কায় সই হওয়া এই সমঝোতা শুধু 3টে দেশের মধ্যে হওয়া একটা কাগজের টুকরো নয়। এটা মধ্যপ্রাচ্যের রাজনীতি, নিরাপত্তা আর আগামী দিনের যুদ্ধের মানচিত্র বদলে দেওয়ার মতো একটা বড় মোড় হয়ে উঠতে পারে। এখন সত্যিই সেটা হবে কি না এখনই নিশ্চিত করে বলা কঠিন, কারণ কাগজ সই হওয়া এক জিনিস, আর সত্যিকারের বিপদের সময়ে একে অপরের পাশে গিয়ে দাঁড়ানো আর এক জিনিস। আজকের আলোচনার মূল কথাটা হলো, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান মক্কায় এমন একটা প্রতিরক্ষা চুক্তি করেছে যেখানে একজনের উপর হামলাকে 3 জনের উপর হামলা বলে ধরা হবে। ইরান এই এটাকে কাগজে সমঝোতা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের ভাষার তীব্রতাই বলে দিচ্ছে তারা বিষয়টা হালকাভাবে নিচ্ছে না। তাই এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, সৌদি আরবের নিজের মাটিতে যদি সত্যিই বড় কোনো হামলা হয়, আপনার কি মনে হয় তুরস্ক আর পাকিস্তান এই চুক্তির শর্ত মেনে সরাসরি যুদ্ধে নামবে, নাকি এই সমঝোতা শেষ পর্যন্ত কাগজেই আটকে থাকবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সময় নিয়ে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।